প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে রয়েছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। দর্শক, প্রতিদিনকার মতো আজকেও আমরা দিনের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। আমাদের প্রথম আলোচনা বিষয় সেটি হলো 28 অক্টোবরের পর আজকে প্রথমবার বিএনপি অনেক বড় একটি সমাবেশ করলো নয়াপল্টনে। সেই সমাবেশকে ঘিরে আমরা একটি আলোচনা করব। সাথে আছে আজকে আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান ছিল। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, এই শিরোনামে আমরা আলোচনাটি করব এবং কি নিয়ে আলোচনা করব সেটি আসলে আমরা আলোচনা যখন আসবো তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। এই আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে একজন অতিথি যুক্ত হবেন, অধ্যাপক ডক্টর নাসিম বানু। আর আমাদের সাথে পুরো সময়টা জুড়ে স্টুডিওতে যিনি অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা এছাড়াও আরও দুটি বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। একটি বিষয় হলো সকল খাতে দুর্নীতি। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন গত প্রায় 1 মাস ধরে আলোচনা হচ্ছে গণমাধ্যমে। এই দুর্নীতির বিষয়টা নানাভাবে আসবে, কারা আসতেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে আসছেন, কিভাবে লাগাম টানা হচ্ছে বা টানা যায়। এবং আজকে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট অর্থ বিল পাশের সময় একটি কথা বলেছেন যে দুর্নীতি যারাই করুক তারা কোনোভাবেই ছাড় পাবে না। উনি এই কথা গত 15 বছরে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা বারবার বলেছিলেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স। কিন্তু তারপরও গত কয়েকদিন থেকে যে দুর্নীতি চিত্র আমরা দেখছি সেগুলো নিয়ে সরকার ব্যবস্থাও নিচ্ছেন। এই বিষয়টি নিয়ে আমরা একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব এই বিষয়টা যখন আসবে। একেবারে পরবর্তীতে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে কানেক্টিভিটি লাভ ক্ষতি, অর্থাৎ রিজিওনাল কানেক্টিভিটি যেটি হচ্ছে। ঠিক 1 সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে যে বাংলাদেশের সাথে 10টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেখানে রেল কানেক্টিভিটির একটা বিষয় আছে। এই কানেক্টিভিটির এছাড়াও যেই কানেক্টিভিটি নিয়ে যে সমঝোতাগুলো হলো সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টাই করব যে এই কানেক্টিভিটিতে লাভকার ক্ষতিকার। কারণ নানাভাবে এখনও কথা বলা হচ্ছে, যদিও 2 দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সে খুব পরিষ্কার করেই বলেছেন যে আসলে এই কানেক্টিভিটি কেন হচ্ছে, এতে ভারত বাংলাদেশ উভয়ই লাভবান হবেন। এবং ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকেও তারাও বলছেন যে তারা ব্যাখ্যাও দিচ্ছেন যে কিভাবে এই সমঝোতা স্মারক হবে, পরবর্তীতে চুক্তি হবে। এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনার কাছেই। আপনাকে আসলে অনেকদিন পরেই পেয়েছি, সরাসরি যাচ্ছি আপনার কাছে। বিষয়টা হলো আজকে যে বিএনপির সমাবেশটি ছিল মূলত ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়, তার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়। অধ্যাপক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি কেন আসছে? উনি তো আসামি এবং ওনার কারাগারে থাকার কথা। সরকারের নির্বাহী আদেশে তিনি বাসায় আছেন এবং যে নির্বাহী আদেশে তাকে বাসায় রাখা হয়েছে সেখানে শর্ত আছে, শর্ত সাপেক্ষে তিনি আছেন। সেই শর্তের ভিতরে আছে বিদেশে চিকিৎসা নিতে পারবেন না, তবে ঢাকায় থেকে উনি যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। উনি, সরকার বলছে উনি মুক্তই, কারণ উনি তো বের হতে পারছেন, উনি হাসপাতালে যেতে পারছেন, বাসা থাকতে পারছেন। সব কিছু মিলে বিএনপির আজকের যে সমাবেশ ছিল সেখানে বিএনপি যেটা খুব পরিষ্কার করে মির্জা ফখরুল সহ অন্যান্য বিএনপি নেতারা বলছে। এবং একটা কথা আপনাকে আমি প্রশ্ন করেই রাখি যে বিএনপি নেতারাই বলছে যে নিজেদের আন্দোলনের ব্যর্থতা নিয়ে তারা সমালোচনা করেছে, যে 28 অক্টোবরের আন্দোলনটি তাদের ব্যর্থ হয়েছে, এটা নিয়েও কথা বলেছেন। সব কিছু মিলে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। এবং খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছে বিএনপি নেতারা। ধন্যবাদ আপনাকে এবং এই নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে, বিএনপি যখন প্রোগ্রাম দেয় আওয়ামী লীগ তখন প্রোগ্রাম দেয়। এটা কিন্তু নতুন নয়, বেশ গত প্রায় 1-1.5 বছর যাবত এটা চলছে। 8 মাস পরে দিলে সমস্যা কোথায়? আমি সেটাই বলছি, সমস্যাটা কোথায়। গত 28 অক্টোবরের পর 8 মাস পার হইল, আজকে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা একটা সমাবেশ করেছে। পাশাপাশি 75 বছর পূর্তি হিসেবে আওয়ামী লীগও করেছে তার অফিসের সামনে। এটা আমি আগেও বলছি যে বিএনপি যখন সমাবেশ দেয় তখনই আপনারা আসেন কেন, এবং একই দিনে দিতে হবে সেটাই বা কেন। এবং বিএনপি সমাবেশ করতে গেলে রাস্তায় আওয়ামী লীগের লোকের সাথে দেখা হতো। আসলে বিষয়টা আমার কাছে মনে হয় কি, এমন একটা জায়গায় বাংলাদেশটা আছে, অলরেডি আপনার আনিসুল হক সাহেব এই আজকের থেকে 2-3 দিন আগে বলছে ওনার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা খুব পরিষ্কার বারবার বলছে। হ্যাঁ, বারবার বলতেছে। এবং তাকে বাইরে যেতে দিচ্ছে না। আপনি দেখবেন দিচ্ছে না বলছেন কেন? আইনেই তো নেই। আইনেই নাই। আইনটা যদি আপনার মতো করে আপনি বানায় নেন
ঠিক আছে, আমি আইনেই থাকলাম। আমাদের আইনে কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামিও আছে, একটার থেকে আরেকটা যেতে হয়। ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের সরকারিভাবে প্রমাণিত হতে যাচ্ছে যে শ্রমিকদের টাকা মারে এবং তার 6 মাসের দণ্ড হয়েছে। তার পাশাপাশি প্রধানমন্ত্রী আবার তার সাথে আমেরিকান স্টাইলে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো ডিবেট করার জন্য আমন্ত্রণ জানাইছে। আমি একটা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাথে কেন আলাপে বসবো? আবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের মতো ডিবেট, তার মানে ইউনূস সাহেব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে যে তাকে দণ্ড দেওয়ার পরেও সে অপরাধী নয় এটাই মনে হয়। তা না হলে আমি কেন তার সাথে আলোচনায় বসবো? সে বাংলাদেশের কে? একইভাবে আপনি খালেদা জিয়াকেও হয়তো মনে করছে যে বহির্বিশ্বে গেলে পরে সে কি বলে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি করতে পারে, কিংবা সে মুখ খুলে কথা বলতে পারে। আর যে মুক্তিটা আমরা দিছি, যে মুক্তিটা তাকে দেওয়া হয়েছে, এটা তো আপনাকে মনে হয় কি জানেন, কি বলবো আপনাকে, বাংলাদেশে বহু নজির আছে যে এই ধরনের মামলায় এখনো রেগুলার জামিন হচ্ছে, কিন্তু তাকে আমার নির্বাহী আদেশে মুক্তি পেতে হলো। তার মানে হচ্ছে এই যে নির্বাহী বিভাগ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আর বাংলাদেশে যদি আমি আসি এই মুহূর্তে সবার উপরে নির্বাহী বিভাগ তার উপরে নাই। আপনাদের কাছে মানে এত স্ট্রং এভিডেন্স আছে যে এই মামলায় অনেকেই জামিন পাচ্ছে, সেগুলো নিয়ে আপনারা রাস্তায় আন্দোলন করতে পারছেন না, বিএনপি কেন করতে পারছে? রাইট, কেন পারছি না, কারেক্ট। আমার দেখা বাংলাদেশের 3টা আন্দোলন যদি বলি, 3টা আন্দোলন সংক্ষেপে: এরশাদ বিরোধী একটা আন্দোলন, 96 সালে আওয়ামী লীগ খালেদা জিয়া বিরোধী একটা আন্দোলন, আর হচ্ছে 28 অক্টোবরও যদি আমি ধরি এই সরকার বিরোধী একটা আন্দোলন। পার্থক্য কি আন্দোলনগুলোর মধ্যে? বাংলাদেশে যত গর্ব করে সিনা টান করে বলুক যে আমরা আন্দোলন করে নামিয়েছি, এমন নজির বাংলাদেশে নাই। বাংলাদেশে আন্দোলন করে কেউ কাউকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই আমার দেখা মতে। কেন বলি? এরশাদ সাহেবের বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছে। 10ই নভেম্বর সচিবালয়ের ওয়াল পর্যন্ত ভেঙে দিছে, উনি পদত্যাগ করেননি। উনি যখন পদত্যাগ করেছেন কখন? যখন সেনাবাহিনী থেকে বলে দেওয়া হইল যে স্যার আমরা আর আপনাকে সেভ করতে পারছি না, আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। এটা বলার পর 6ই ডিসেম্বর যখন সে পদত্যাগ করছে ফাঁকা মাঠে, তারপরে লোক নামছে। এর আগে কিন্তু আন্দোলন ছিল, কারণ কল্পনাও করে নাই মানুষ যে সে পদত্যাগ করবে। কিন্তু প্রশাসন, অর্থাৎ আর্মিও যদি ধরেন একটা প্রশাসন, তারা যখন বলল আর সম্ভব না, পতন হয়েছে। একইভাবে আপনি 96-এর আন্দোলনে আসেন, খালেদা জিয়া 96 নির্বাচন করে ফেলছে 15ই ফেব্রুয়ারির, আন্দোলন মাঠে তুঙ্গে। আজকে আওয়ামী লীগ বলে, সব দল বলে আমরা আন্দোলন করে নামিয়েছি। মেয়র হানিফ সাহেবের নেতৃত্বে একটা জনতার মঞ্চ হয়েছিল, জিরো। খালেদা জিয়া লোম টাচ করতে পারেনি। পারলো কখন? যখন মহিউদ্দিন খান আলমগীর একজন সচিব, তার নেতৃত্বে সচিবালয়ের লোকগুলো নেমে আসলো, তখন ভাবছে যে না, আর তো থাকা যায় না, কারণ প্রশাসন আমাদের বিরুদ্ধে চলে গেছে। তখন সে পদত্যাগ করছে। একইভাবে যদি 28 অক্টোবর আসেন, আপনি নিজেই দেখছেন কি পরিমাণ জনসমাবেশ হয়েছে। কিন্তু এই বিএনপির দুর্ভাগ্য, গত 14-15 বছর যাবৎ দুটো শক্তির সাথে ফাইট করতে হয়। একটা হলো ক্ষমতায় যে আছে সেই দলের সাথে, দ্বিতীয়টা হচ্ছে প্রশাসন। অর্থাৎ প্রশাসন তার পক্ষে নানামুখ আন্দোলন শুধু নিরপেক্ষ থাকবে, তাতেও সরকারের পতন হয়ে যেত 28 অক্টোবর। কিন্তু বিএনপি আন্দোলনের সাথে 2টা লড়াই করতে হয় তার, একটা হলো প্রশাসনের সাথে, আর একটা হলো সাথে কি বলে ক্ষমতাসীন যারা আছে। আপনি দেখেন না, একটা দেশে 1 লক্ষ মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, 1 লক্ষ মামলা আছে, 1 লক্ষ, 1.25 লক্ষ, 50 লক্ষ আসামি। এটা কোনো দেশ? সভ্য জগতের কোথাও আছে নাকি একটা বিরোধী দলের ভিতরে 1 লক্ষ মামলা? আবার প্রধান বিচারপতি কিছুদিন আগে বলছেন মামলার জট শেষ হচ্ছে না। হবে কিভাবে? 1 লক্ষ মামলা দিয়ে একটা দলের বিরুদ্ধে হয়, এবং সেইটা সত্য মিথ্যা রিপোর্ট, চার্জশিট কিছুই হচ্ছে না, হ্যাঙ্গিং। তো আপনি তো প্রশাসনকে ব্যবহার করতেছেন। আজকে এই যে বিএনপির যে আন্দোলন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিএনপি ব্যর্থ, বিএনপি বোঝেও না। কেন বুঝেন? কারণ আপনি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে পারবেন না, প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে পারবেন না, তা সত্ত্বেও যখন বিএনপির নামে মাঠে, তখন আমার কাছে মনে হয় যে বিএনপি কি, বিএনপি আজকে যারা করতেছে কাজ, এরা কি সত্যি বিএনপি করে নাকি? কেননা আজকে বিএনপি যে নির্বাচনে যায় নাই, যদি নির্বাচনে যাইতো বিএনপি, যদি এবং নির্বাচনে গেলেই 40-50টা সিট দেওয়া হইতো সরকারকে, এই বিএনপিকে, ঠিক তখন কিন্তু সরকার 100% বৈধতা পাইতো। কিন্তু বিএনপি বুঝা যাক আর না বুঝা যাক, নির্বাচনে না যাওয়ার কারণে সরকার কিন্তু এই বেকায়দাটায় আছে। এখন কিন্তু সে
একতরফা নির্বাচন এস্টাবলিশ করে ফেলছে, আর বিএনপি গেলেই 40-50টা সিট তাকে দিত। এখন আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ট্রাপ্ট হচ্ছে এই গভর্নমেন্ট নিজে। সে হয়তো নিজেও বোঝে না, আমার কাছে মনে হয় না গভর্নমেন্টের সেই আইকিউ আছে। কেন আপনি না, খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারের প্রতি পরিণতি কি ধরনের পরিণতি সেটা হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে আপনার কাছে, আপনি তো আইনজীবী, মানে উনি যে মামলাগুলোর আসামি, এই মামলাগুলো ও তো মামলার আসামি, তো ওনাকে তো দুটা প্রশ্ন, একটা হলো উনি মুক্ত আছেন, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি মুক্তই আছেন, দ্বিতীয়ত হলো ওনাকে মামলার আসামিকে সরকার কিভাবে মুক্ত দিবে, তো এটা তো আদালতের কাজ। হ্যাঁ, সরকার কিভাবে মুক্তি দেবে এটা আদালতের কাজ। এখন আপনি আপনার কাছে যদি দৃশ্যমান কতগুলো জিনিস হয়, যেটা আমি আপনাকে বললাম, যে যেমন আমি আবার ইউনুসের কথা আসে, ইউনুসের সাথে যখন বসতে চাইলেন ইউনুস কিন্তু একটা রিপ্লাই দিছে। ইউনুস রিপ্লাইটি দিলেন কি, যে আমি ওনার সাথে ডিবেটে বসবো কেন, আমার তো কোনো ইস্যু নাই, কোনো ডিবেট নাই ওনার সাথে। সাংবাদিক তখন প্রশ্ন করলো আপনার তো মামলা টামলা হয়েছে, তো মামলা হয়ে থাকলে সেটা তো আদালতের বিষয়, আদালত দেখবে, কিন্তু ওনার সাথে বসার আমার ডিবেটের বিষয়টা কি? তো এই যদি আপনি বলেন যে তাহলে আপনি খালেদা জিয়ার কথাটাতে বলতেছেন যে তাকে আইনগতভাবে সে আছে, আইনটাকে কিভাবে ব্যবহার হয়। আমি আপনার একটা কথা বলি, বাংলাদেশের আইনের কথা আছে, আইন চোখে দেখে না, আইন থাকে ব্লাইন্ড, সে যাকে পাবে তাকে ধরবে। কিন্তু বাংলাদেশের আইন চোখে দেখে এবং দেখে দেখে ধরে। আপনি একটা এক্সাম্পল দিই, আপনি বেনজির সাহেবের দুর্নীতি আজকে বাজারে, সুপার মার্কেট মানে এত হটকেক। আচ্ছা, বেনজির সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলছে যে যে সমস্ত সন্তানরা ইয়াবা সেবন করে, কিশোররা কিংবা কিশোর দলের সদস্য হয় কিশোর গ্যাংয়ের, তাদের পিতামাতার উচিত সেই সমস্ত বাচ্চাদের দিকে কেয়ার রাখা। আমার প্রশ্ন, বাড়ি থেকে কেউ ইয়াবা নিয়ে বাইরে যায়? বাড়ি থেকে কি কিশোর গ্যাংয়ের মেম্বার হয়ে বাইরে যায়, না বাইরের থেকে কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে বাসায় ঢুকে? এখন আমি বলছি, শেষ করে দিচ্ছি। একজন অতিথি আমাদের সাথে জুমে আছেন, আপনার মানে এই কথার প্রশ্ন ধরে আমি তার কাছে যাব, একটু আবার ফিরছি আপনার কাছে। অধ্যাপক ডক্টর নাসিম বানু, উপ-উপাচার্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আপনি আছেন আমাদের সাথে। আপনি শুনছিলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কথা, বিএনপির মানে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে আজকে যে সমাবেশ ছিল, সেখানে বিএনপি নেতারা যা যা বলছেন, সরকারের বিরুদ্ধে, সরকারকে যে কোনো ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন। এবং একই সাথে তারা এটাও বলেছেন যে 28 অক্টোবরের বিএনপির যে সমাবেশ ছিল সেটা আসলে ব্যর্থ হয়েছে, সেটা ব্যর্থ হওয়ার কারণে বিএনপি পিছিয়ে গেছে। এটার কিছু ব্যাখ্যা আবু হেনা রাজ্জাকি দিয়েছেন যে আন্দোলন করে নামানো যায় না। আমাদের প্রশ্ন ছিল যে উনি তো আসামি, মামলার আসামি, এবং একই সাথে উনি চিকিৎসা নিতে না যাওয়া, এটাও আইনি ব্যাখ্যা সরকার দিচ্ছে বারবার। সেক্ষেত্রে উনি ওনার ব্যাখ্যা দিলেন। আপনার ব্যাখ্যাটা কি অধ্যাপক ডক্টর নাসিম বানু? ধন্যবাদ। আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো একটু দেরি হয়েছে যোগদান করতে। ওনার যেটুকু আলোচনা আমি শুনেছি, উনি একজন সম্মানিত আইন বিশেষজ্ঞ, আইনজ্ঞ। ডেফিনেটলি উনি আইনের ব্যাখ্যা ওনার মতো করে দিয়েছে, সঠিকভাবে দিয়েছে এবং সঠিক কথাই বলেছে, যেটা সম্পূর্ণ আদালতের জুরিসডিকশন। এটা রাজপথে আন্দোলন করেও কোনো লাভ নাই এবং সরকারকে দোষ দিয়েও কোনো লাভ নাই। এটি আসলে আদালতের কাছ থেকে ওনাদেরকে রায় নিয়ে আসতে হবে যে খালেদা জিয়া বাংলাদেশের বাইরে চিকিৎসা করতে যেতে পারবেন কি পারবেন না। আর আমার সহবক্তার আরো দুটো বিষয়ে আমি দুটি মতামত দিতে চাই, মতামত দিয়ে আপনার প্রশ্নের উত্তর দিব। সেটি হচ্ছে যে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, অর্থাৎ এরশাদের সময় আর কি, তখন যখন সামরিক বাহিনী কেন বলে যে ওনাকে আর সমর্থন দিতে পারবে না, কারণ গোটা জাতি একতা, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এটা পুরা জাতি এক হয়ে গিয়েছিল। সুতরাং সামরিক বাহিনী তখন আর জাতীয় ইন্টারেস্টের বাইরে যেতে পারেনি। তাদের দায়িত্বই হচ্ছে জনগণকে সেবা প্রদান করা। সুতরাং জনগণ যেখানে আছে, তারা জনগণকে সেবা প্রদানের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তখন তারা সেই ভূমিকাটা পালন করেছিল। আরেকটি কথা উনি বলেছিলেন যে 96 সালে সচিবালয় থেকে যখন সমস্ত কর্মকর্তারা নেমে আসেন, সচিবালয় থেকে সমস্ত কর্মকর্তারা কেন নেমে আসেন? এটি একটি ব্যতিক্রম ধর্মী আন্দোলন ছিল, সিভিল সার্ভিসের সার্ভেন্টারি আন্দোলন। ওনারা জনগণকে সমর্থন করার জন্য নেমে এসেছিল। দে আর দ্য পলিসি মেকার, ইমপ্লিমেন্টার, তারা নেমে এসেছিল। এখন আমি একটা কথা বলবো, যে আন্দোলনের কথা ওনারা বলছেন, 28 তারিখে আন্দোলনের কথা বলছেন, আমি আপনাদেরকে বলবো যে আজকে বিএনপি নিজেই স্বীকার করে নিয়েছে যে তারা জানে না যে কোন সময় আন্দোলন করতে হয়। বিএনপি নিজেই স্বীকার করে নিয়েছে যে তাদের নেতৃত্বে দুর্বলতা আছে। বিএনপি তৃণমূল স্বীকার করে নিয়েছে যে তাদের নেতারা সঠিক সময় মাঠে থাকে না। বিএনপি নিজেই স্বীকার করে নিয়েছে, জনগণ স্বীকার করে নিচ্ছে, বিএনপি এটি স্বীকার করেনি যে তাদের নেতৃত্ব আসে বহির্বিশ্ব থেকে, লন্ডন থেকে।
বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়া যায় না, তাহলে সেটা স্বাভাবিকভাবে শক্তিহীন হয়ে পড়বে। আমরা সকলেই জানি যে বিএনপি কিন্তু ধীরে ধীরে নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে এবং শক্তিহীন হয়ে পড়ছে। এই শক্তিহীন অবস্থায় আগে ওনাদের নিজেদের দল গোছানো দরকার। দল না গুছিয়ে যদি সরকার পতনের কথা চিন্তা করে, যদি সরকার পতনের কথাই চিন্তা করে, তাহলে ওনার কথা ধরেই আমি বলি যে ওনারা নির্বাচনে আসতো, 50টা সিট নিত এবং ওনারা সংসদে এটা সঠিকভাবে পদ্ধতিগতভাবে সাংবিধানিক পন্থায় গণতন্ত্রের জন্য আন্দোলন করতো, জনগণের অধিকারের জন্য আন্দোলন করতো। সেটি ওনারা করেনি, ওনারা রাজপথ শিখেছেন। এখন যদি নির্বাচন বিমুখ কোনো দলকে আমরা গণতান্ত্রিক দল কি বলতে পারি? এটি কি হতে পারে যে নির্বাচন বিমুখ কোনো একটা দল, গণতান্ত্রিক দল, তারা সরকারকে নামিয়ে ফেলবে? এখন আপনি যদি বলেন, আপনি যে কোনো বাংলাদেশের নাগরিককে জিজ্ঞেস করেন, তারা বলবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। কারণ অন্য কোনো দলের নেতৃত্ব তো দৃশ্যমান নয়, অন্য কোনো দলের উন্নয়ন তো দৃশ্যমান নয়, অন্য কোনো দলের সরকারের ধারাবাহিকতা তো দৃশ্যমান নয়। তো সুতরাং এটা যদি ওনারা বলে থাকে, আমি বলবো যে এটি ওনাদের দুর্বল নেতৃত্বের বহিঃপ্রকাশ। আগে বিএনপির দরকার নিজেদেরকে সংগঠিত করা, তারপরে নিজেদের ত্রুটিগুলাকে শুধরে নিয়ে, হ্যাঁ ওনারা আসলে ভালো, কারণ একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ তো আমরাও চাই। আমরাও তো চাই যে বাংলাদেশ একটি বহুদলীয় গণতান্ত্রিক চর্চার দেশ হোক, এবং সেটি শুদ্ধ ধারায় হওয়া উচিত। প্রথম থেকেই যদি ওনারা বলতে থাকেন যে উনি সরকার পতন করবেন, সরকার পতন করার মতো কি দেশে এখন সেরকম অবস্থান আছে? সেটা কি মনে হয়? আমরা তো দৃশ্যমান সেটা দেখছি না। তাছাড়া এটা কেনই আমি মনে করি, জনাব আবু হেনা রাজ্জাক কি বলছিলেন যে বিএনপির দুই ভাগে তাদের ইয়েটা করতে হয়, তাদের ফাইট করতে হয়, এক হলো সরকারের সাথে, এক হলো প্রশাসনের সাথে। প্রশাসনের সাথে কিসের ফাইট আসলে বিএনপির? এটা বিএনপি বলতে পারবে যে প্রশাসনের সাথে ওনাদের কিসের ফাইট। আমি আপনাকে একটা কথা বলবো যে প্রশাসন তার নিজস্ব গতিতে চলে, কিন্তু প্রশাসক যারা, তাদের দায়িত্ব হচ্ছে যখন যে সরকার দায়িত্বে থাকবে তাদেরকে তারা সহযোগিতা করবে। কারণ আমরা জানি যে নির্বাচনকালীন সময়ে কিন্তু তারা নিরপেক্ষভাবে কাজ করে গেছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে বলছে। এখন যদি আপনি বলেন যে প্রশাসনের সাথে ওনাদেরকে ফাইট করতে হচ্ছে, প্রশাসনের সাথে সকলেই ফাইট করছে, যারা দলীয় সরকারি দলে আছে তারাও কিন্তু ফাইট করছে, তাদেরকেও ফাইট করতে হয় পলিসি মেকারদের সাথে। এখন ওনাদেরটা ওনারা প্রচারণা করছেন, সরকার যেহেতু নিজে দোষ চালাচ্ছে, সরকার হয়তো পলিসি মেকারদের সাথে নেগোসিয়েশন করে কাজ করে নিয়ে আসছেন, সেটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেটাই বলেন। ওনারা বলছেন কারণ ওনারা এটা বলার জন্য একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন, বলার ওনাদের সুযোগ আছে। আর সরকারের দায়িত্ব হচ্ছে সেটা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করা। অসংখ্য ধন্যবাদ। সরকার কি করছে বুঝাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি আবার স্টুডিওতে ফিরছি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই যে বিএনপি চেয়ারপারসন নিঃশর্ত মুক্তির আন্দোলন তারা দিয়েছে এবং আজকে একটা সমাবেশ হলো 1 জুলাই মহানগরে, 3 তারিখ জেলায় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের কি দেখছেন আপনি ভবিষ্যতে? তার আগে একটু কথা বলতেছিলাম, সেটা একটু শেষ করে নি। যে জায়গাটায় ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বা মন্ত্রী, আমাদের অন্যান্য মন্ত্রী বলেন, তারা বাংলাদেশে এই যে ইয়াবা টিয়াবা নিয়ে বিভিন্ন কথা বলে, কিশোরদের প্রতি বাপ মাকে একটা নজর রাখার কথা বলছে, যে আপনারা খেয়াল রাখবেন আপনার বাচ্চারা কোথায় কি করে। এটা ভালো কথাবার্তা। তো আমার ছেলে বাইরে গিয়ে কি করে আমি নজর রাখবো, ভালো কথা। তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার অধীনস্থ বেনজির সাহেব 2010 সাল থেকে পুলিশ পরিচয় গোপন রেখে প্রাইভেট সার্ভিস দেখে পাসপোর্ট করে, আমরা এই সাবজেক্টে পরের পরবর্তীতে আসবো, আমরা এই সাবজেক্টে আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আপনি দেখেন, এরা তো আপনাদের রাজনৈতিক সন্তান। আর এই আন্দোলনের কথা যেটা বলছে বিএনপির, আমার এই সমস্ত ব্যাপারে বিএনপিকেও ডাউট করি মাঝে মাঝে। কারণ আপনি জানতেছেন যে আপনি আন্দোলন করে কিছু করতে পারবেন না, তারপরে আপনি যাচ্ছেন কেন? কারণ এই আন্দোলন তো আজকের না, মোটামুটি 14 বছর যাবৎ চলতেছে তাদের লড়াই। কি আসলে কিছু করতে পেরেছে? আমার কাছে মনে হয় না, কারণ এই যে যত কথাই বলুক, হাতিয়ার একটাই, সেটা হলো প্রশাসন। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, বিএনপি যদি এখন ঘরেও বসে থাকে, কোনো না কোনো সময় কেউ না কেউ বিএনপিকে বলবে তোমরা মাঠে যাও, এবং তখন আন্দোলন সাকসেস হবে। এটা আমার ধারণা। কেন বলছি যে তখনই ধারণা হবে যখন প্রশাসন নিরপেক্ষ থাকবে। যে যত কথা বলুক, আমরা চক্ষু বন্ধ করে ভাবি আমাদেরকে কেউ দেখে না, সুতরাং যে যাই বলুক ওনারা কিন্তু জানেন না। কিন্তু আপনার চোখে কি বিএনপি গত 14 বছরে 15 বছরে কোন তারা, আপনি বলছেন যে আন্দোলন করে কিছু হয় না, এটা আপনার বক্তব্য, কিন্তু যত রাজনৈতিক কর্মকাণ্ড ইতিহাস যে এটা তো আন্দোলন করি হয়েছে। আমি আন্দোলনের সাথে একমত। তো সেই আন্দোলনটাকে যখন বিএনপি সেরকম আন্দোলন করতে পেরেছে, হ্যাঁ করেছে। 28 অক্টোবর কি জাতীয় আন্দোলন হয়েছে? 13ই মে। তারাই তো আজকে বললো তারা ব্যর্থ হয়েছে। 2013 সালের 5ই মে না, তারাই তো আজকে বললো যে 28 তারিখ অক্টোবর তাদের ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন। হ্যাঁ, এটা অন্য কথা। কে কিভাবে বলছে, করতে চেয়েছিল যে ব্যর্থ হয়েছে। 28 অক্টোবর যদি এখানে বসতে পারতো, আর কল্পনা করেন যে বিএনপি বসছিল আর উঠবে না,
কি করতো? একটা এক্সাম্পল আমি একটা খুব হালকা ভাবে বললাম, ওই যে বসছিল আর উঠবে না, যদি থেকে উঠে কিভাবে উঠছে তারা? একটা পুলিশ হত্যা হয়েছে, কে হত্যা হয়েছে, কে মারছে সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু তারপরে কিন্তু সাউন্ড গ্রেনেড পর্যন্ত ছাড়া হয়েছে। কেন? ওটা তো লক্ষ লক্ষ লোকের সমাবেশ ছিল। কে মেরেছে আমরা তো দেখেছি, এটা তো নিউজ বের হয়েছে কারা মেরেছে। হ্যাঁ, কারা মেরেছে তা তো আমি জানি না, কিন্তু আমি দেখেছি যেখানে স্পটে মারা গেছে পুলিশটা, সেখান থেকে ভিডিও ফুটেজ আছে। প্রথম যদি সেখান থেকে একটা লোকের ধরে বলতো যে এরা 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 ষড়যন্ত্রে আছে, নো, আগে ধরছে ষড়যন্ত্রকারী। প্রধান বিচারপতির বাড়িতে আঘাত করেছে, আমি সেটাই বলছি, আপনি প্রধান বিচারপতির বাড়িতে পড়ছে, সেখানে আপনি একটা লোক ধরেন স্পট থেকে, ওর থেকে স্টেটমেন্ট নেন। যেমন ধরেন আনার হত্যা হচ্ছে, আনার হত্যা মামলা তদন্ত হচ্ছে না, বোম্বে থেকে খুনি ধরছে, তারপরে আরেকজনের ধরছে, তারপর সেই সূত্রদের আবার পাচ্ছে। তার মানে কি, ঘটনা যেখানে ঘটছে সেখান থেকে একটা সূত্র পাওয়া গেছে, কিন্তু এখানে পুলিশ হত্যার ওখান থেকে ওকে গ্রেফতার করা নেই, সে আসছে অনেক পরে, কিন্তু তার আগেই মির্জা ফখরুল আর কারা 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 গ্রেফতার হয়ে গেছে ষড়যন্ত্রকারী হিসেবে। একটা প্রশ্ন ছোট করে শেষ করে আমি এই পর্ব শেষ করতে চাচ্ছি। জনাব আবু রাজ্জাকি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে এখন যে চিকিৎসা হচ্ছে, ওনার যে বয়স, সবকিছু মিলে ওনার সঠিক চিকিৎসাই পাচ্ছেন, তো ওনার বিদেশে গেলে উনি যে বিদেশে যেতে চাচ্ছেন, এইটা কি রাজনৈতিক কিনা? কারণ আওয়ামী লীগ বলছে, আজকেও বলছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিএনপি মানে তারা দল এটা রাজনীতি করছেন, আসলে তার চিকিৎসা তার কোনো বিষয় না। শোনেন, রাজনীতিতে রাজনীতিবিদদের সবকিছুর ভিতরে কিন্তু রাজনীতি থাকে, এটার ভিতরে রাজনীতি নাই তা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যেতে চাচ্ছি, আপনি যেতে দিচ্ছেন না, এটাই সহজ। যেমন কোকো মারা গেল, কোকোর বাসায় প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন, তার সাথে দেখা করলো না, এটা কিন্তু বিএনপির লোকসান হয়েছে, কিন্তু সে তো দেখা করতে গেছিল এবং তিনি জানতেন যে বাধা দিবে, তাও গেছিলেন। তার মানে আমার ইস্যুটা রেস করে রাখলাম, উনি আসছেন, ওনাকে ঢুকতে দিব না, সবাই সবটা জানেন। একইভাবে বিএনপি বাইরে যেতে চায় নেত্রী, তাকে বাইরে যেতে দেবে না, এটাও জানে। এগুলো হলো রাজনীতি। এখন এটার ভিতরে ম্যাচুরিটি কতটুকু আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটু আগে উনি একটা কথা বলছেন, আমি বলতে চাই না, বলছে অলওয়েজ একটা কথা বলে, টেমস নদীর পারে বসে নেতৃত্ব দেওয়া যায় না। এটা কিন্তু ডিজিটাল যুগ, সরকারি বলে ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ। আজকে আমাদের বঙ্গবন্ধু কিন্তু 71 সালে যখন পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন, তখন কিন্তু ডিজিটাল কিছু ছিল না, তাও কিন্তু আমরা বলি উনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। ইট ইজ কারেক্ট যে উনি দিতে পারছেন, ওনার যে অনুপ্রেরণা। আর আজকে ডিজিটাল যুগে ছবি দেখা যায়, চেহারা দেখা যায়, তার নেতৃত্ব যদি মাইনে নেয়, নেতৃত্ব হবে না কেন? আমরা এই পর্ব শেষ করতে হচ্ছে। অধ্যাপক অ্যাডভোকেট আবু রাজ্জাকি, আমরা পরবর্তীতে আবার ফিরছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাসিম বানু আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সিএসআর জনতন্ত্রে গণতন্ত্রে এবার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআর জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি সকল খাতে দুর্নীতি। আমরা গেল কয়েকদিন থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা ধরনের অপরাধ দুর্নীতির বিষয় একে একে বিভিন্ন গণমাধ্যমে আসছে। এর মধ্যে হাইকোর্ট, আদালত এবং দুদকও কারো কারো বিরুদ্ধে তদন্ত কমিটি করে তদন্ত করছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এই পর্বে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি একটু শুরুতে আপনার কাছে প্রশ্নটা করছি। আপনি তো জানেন গত কয়েকদিন থেকে নানাভাবে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার নানা অপরাধের খবর আসছে। এরপর আসলো এনভিআর এর একজন কর্মকর্তার কথা, সেগুলো এখনো চলছে, তদন্ত করছে দুদক। এখন এই যে এনবিআর এর যিনি আছেন মতিউর রহমান, তার কথা ধরে তার ভিতরে যেটা আসছে যে সাদেক এগ্রোর কথা আসছে। কারণ এই এনবিআর এর যিনি কর্মকর্তা, তার খবরটি বের হয়েছে প্রথমে ঈদের সময় তার ছেলে 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনেছে সেখান থেকে, এবং এরপর থেকে একের পর এক তার বিভিন্ন তথ্য বের হয়ে আসছে তিনি যা যা করেছেন গত কয়েক বছরে তার চাকরি জীবনে। সেই ক্ষেত্রে সাদেক এগ্রোর কথা আসছে, কারণ এই সাদেক এগ্রো থেকেই তার ছেলে এই ছাগলটি কিনতে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে সাদেক এগ্রো এই প্রতিষ্ঠানটি এমনভাবে নানা অপরাধের সাথে জড়িত, মানে এখন মানে কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে, নানা কিছুই বের হচ্ছে। আসলে এই সাদেক এগ্রোকে গত 2 দিন থেকে সিটি কর্পোরেশন তাদেরকে উচ্ছেদ করছে। কিন্তু এই যে খবর বের হলো ছাগল কাণ্ড, এর আগে সাদেক এগ্রো যে এভাবে জমি দখল করে তারা এখানে ব্যবসা চালাচ্ছেন, তারা এখানে নানাভাবে দীর্ঘদিন থেকে তারা যে এখানে ছাগল গরু বেচতেছেন, এগুলো কি সিটি কর্পোরেশন জানতো না?
মানে এখন কেন সিটি কর্পোরেশন তৎপর হলো, বিষয়গুলো নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি বলে? কেন গণমাধ্যমে আসার পরেই সবার টনক নড়ে? ধন্যবাদ আপনাকে এবং যারা আমার সাথে আলোচক রয়েছেন এবং নিউজ 24 এর দর্শক শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাই। আসলে আমার কাছে মনে হয় যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ফাইট করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রী নানাভাবে চেষ্টা করছেন বটে, তবে আমার কাছে মনে হয় যে দুর্নীতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং দুর্নীতি সর্বগ্রাসী, সর্বস্তরে। কি যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, কি পলিটিশিয়ানরা রয়েছেন এবং সমাজের অন্যান্য যে অংশ ব্যবসায়ীরা রয়েছেন, আমরা বরাবরই বলে আসছি যে ব্যবসায়ীরাও ব্যাংকে লোন নেওয়ার মধ্য দিয়ে দুর্নীতি, জিনিসপত্রের দাম স্বেচ্ছাচারিতার মাধ্যমে বৃদ্ধি করে দুর্নীতি, সরকারি জমি জমা সম্পদ ইন্ডাস্ট্রি দখল করে দুর্নীতি, এগুলো হরহামেশাই হচ্ছে এবং তার খেসারত দিচ্ছি আমরা যারা পেশাজীবী রয়েছি, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা দিয়েছি। আপনি বলছেন যে এই সাদেক অ্যাগ্রো, অবশ্যই সিটি কর্পোরেশন না জানার তো কিছু নেই, এটা তো ছোট কোনো একটা গোপন সংগঠন না। আর আপনি কেন, আমি কালকে দেখলাম যে কেয়া গ্রুপ তারা 3,000 কোটি টাকার উপরে লোন নিয়েছে। তাদের অ্যাসেট কি, তাদের ব্যবসা কতটুকু? একটা ব্যাংক 1600 কোটি লোন দিয়েছে, যেখানে তারা, এবং ডিফল্টারও করেনি, যেখানে তারা 300 কোটি টাকার যখনই হয়েছে তখনই তারা ব্যবসায় লোকসান হচ্ছে এবং তারা ব্যাংক ডিফল্টার, দুর্বল কোম্পানি হিসাবে পরিগণিত হয়েছে। তারপরও তারা সেখানে 1600 কোটি টাকা লোন দিয়েছে। কোথায় বাংলাদেশ ব্যাংক, কোথায় অন্যান্য এই যে মনিটরিং অর্গানাইজেশনগুলো? এবং যারা করছে, যে ব্যাংকাররা করছে, এমনিভাবে একের পর এক ঘটনা আমরা দেখছি জবাব দিতে নেই। কারণ আমরা বারবার বলে আসছি এই সকল দুর্নীতি, যে মানি লন্ডারিং সবাই করছে। আজকে যারা দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের যে সরকারি পেনশন দেওয়া হয়েছিল সেটি তুলে নেওয়া হবে, কারণ বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা প্রয়োজন। আমাদের একটা সোজা কথা বলি, দেখেন যাদের এই যে আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, তাদের সন্তানরা বিদেশে পড়ে, আপনি লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়ে, আপনি খোঁজ নেন যে কয়জনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে, ব্যাংকের পারমিশন নিয়ে টাকা পাঠাচ্ছে। তাহলে তারা কি করছে? মানি লন্ডারিং করছে, কোটি কোটি ডলার তারা লন্ডারিং করছে। এবং এই ছেলেমেয়েরা ওখানে পাশ করে ওখানে থেকে যাচ্ছে, বাড়ি কিনছে, তারা তাদের মা বাপ গাড়ি কিনছে, প্যালেস বানাচ্ছে, এবং বা যদি তা নাও করে থাকে, একটা চাকরি নিয়ে সেটেলড হয়, তাহলেও তারা পরবর্তীতে বাংলাদেশ থেকে এই জমি জমা বিক্রি করে টাকা নিচ্ছে, এবং সবাই নিচ্ছে পাচার করে, হুন্ডি করে। এর মধ্যে খুবই এক্সেপশনাল পেতে পারেন যে সরকারের অনুমতি নিয়ে হয়েছে। সুতরাং আমি এক কথায় বলবো যে দুর্নীতি সর্বগ্রাসী এবং এখানে সকলেরই ভাগযোগ আছে। এখানে কেউ না ভাগযোগ দিয়ে এইভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, দেখেন একটা ব্যাংক পুরো 15-16 কোটি টাকা, 1500-1600 কোটি টাকা লোন দিল, যে 300 কোটির সময় ডিফল্টার। তাহলে কি এই ব্যাংকের যারা কর্মকর্তা, মালিক, এই ব্যবসায়ী সবাই জড়িত, কিন্তু আমাদের দায় নিতে হচ্ছে আমাদের জনগণকে। এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং আমি মনে করি না যারা জড়িত না, সুতরাং জড়িত এইরকম কেউ যখন, ভাই আপনার মিডিয়া কোনো ওই ব্যারিস্টার সুমন বা কেউ বা অন্য দৈবত কোনো কানেকশনে, ছাগল কাহিনী বা কোনো ঘটনার কারণে যখন এটি সামনে আসে, তখন আমরা দেখি। এভাবে আপনি খুঁজলে আজকের বাংলাদেশে যে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক যে হচ্ছে রাজনৈতিক কর্মী, সরকারি আমলা কিংবা এই যে ব্যবসায়ীরা, তার আপনি হিসাব নেন যে তারা কিভাবে হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কতজনের হিসাব নেবেন? আমি তো দেখি যে সর্বগ্রাসী দুর্নীতির কবলে আমরা পড়েছি। ঢালাও ভাবে যেমন বলা যায় না জনাব ওহিদুজ্জামান, তেমনি এখন যেভাবে বের হচ্ছে, এরাই কি শুধু কিনা, আরো আছে কিনা, সেটা নিশ্চয়ই সরকার দেখবে বলে আমরা আশা করি। এই কারণে যে যখন বের হলো তখন তো এটা খুব স্বাভাবিক। এখানে বলি শুনেন, ঢালাও ভাবে না, সব জায়গায় সৎ মানুষ আছে, সরকারি কর্মকর্তাদের মধ্যে আছে, রাজনীতিবিদদের মধ্যে অনেক মানুষ আছে যাদের কমিটমেন্ট, সততা। আমরা দেখছি যে মন্ত্রী মারা যাওয়ার পরে সিটিং মন্ত্রী, কতবার এমপি, অ্যাডভোকেট
এই যে ব্রাহ্মণবাড়িয়া সাইদুর রহমান, যে তার একটা ঘর নাই, তার একটা একটা চাদর শাল, খুব সাধারণ জীবনযাপন করেছে, সাধারণ জীবনযাপন ক্যাবিনেটে বহুত মন্ত্রী এরকম আছে, নেতার আছে, তা তো বটেই, কিন্তু দুর্নীতিবিদদের সংখ্যা এবং দুর্নীতির পরিমাণ সেটি বেড়েছে জ্যামিতিক হারে, মাল্টিপল ওয়েতে বাড়ছে। একটা হলো সংখ্যা, আর একটা হলো আমরা তো কোটি কোটি টাকাই তো না, সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি, যেগুলো তো আমাদের মানুষের, সাধারণ মানুষের বোধগম্য না। জ্ঞানের যে পরিধি, আমার যে অঙ্কের জ্ঞান, আমার যে হিসাবের পরিধি, তার মধ্যে তো আমি একজন সিনিয়র প্রফেসর ইউনিভার্সিটি, কিন্তু আমি তো এই অঙ্কে আমি খুবই ভালো, কিন্তু আমার তো এই পরিধির মধ্যে আমি মাপতে পারি না যে এত টাকা কিভাবে একটা মানুষ হতে পারে এবং এত টাকা দিয়ে তারা কি করবে। এবং যারা পাচার করে বারংবার আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করে দিচ্ছে, এবং আমাদের যারা শ্রমিক, আমাদের যারা সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করা বা বিদেশদের রেমিটেন্স আনছে এবং সেগুলো আমরা এইভাবে পাচার করছি। সুতরাং একেবারে যে আপনি বলবেন যে ঢালাও আমি বলছি না, অবশ্যই প্রত্যেকটা জায়গায় সৎ মানুষ আছে, কিন্তু অসৎ মানুষের সংখ্যা বেড়েছে এবং কারাপশনের পরিমাণটা অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম মহিদুজ্জামান। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু স্টুডিওতে ফিরছি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই দেশের মানুষ আমরা সবাই, আপনি এই রাষ্ট্রের ভালো চান নিশ্চয়ই। সো অতএব এই যে এই বিষয়গুলো যখন সামনে আসে, তখন মানে আইন করে কি এগুলো বন্ধ করা যায়? মানে এই যে সম্পদের হিসাবের বিষয় প্রশাসনে আছে, সেগুলো দেওয়ার নিয়ম আছে, সেগুলো হলে কি আসলে এগুলো কমতো বলে মনে হয়? বা সামনের দিনগুলোতে যদি এই বিষয়গুলো আরো বেশি নজর রাখে প্রশাসন, তাহলে কি কমবে? ধন্যবাদ আপনাকে। উনি যে কথাগুলো বলেছেন আমি শুনেছি, এবং উনি দুর্নীতির বিপক্ষেই স্ট্যান্ড নিছেন। কিন্তু যে কথাটা আপনি বললেন যে আইন দিয়ে থামানো, আমি আগেও বলেছি যে আইন যদি চোখে দেখে এবং সে যদি দেখে দেখে ধরে, আপনি দেখেন বাংলাদেশের অবস্থাটা দেখেন, আপনি ব্যক্তিগতভাবে বলেন ইউনূস একজন সুদখোর, ইউনূস সাহেব গরিবের রক্ত চষে, ইউনূস সাহেব শ্রমিকদের টাকা মারে, তার জন্য তার 6 মাসের দণ্ড হয়েছে, ওকে ফাইন। বেনজির আজিজ এখনো গ্রেফতার নয়। এস আলমের $1 বিলিয়ন পাচার হয়েছে, তদন্ত জিরো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়া রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ থেকে 810 কোটি টাকা চলে গেছে, ফিলিপাইন থেকেও নাকি টাকা কিছু উদ্ধার হয়েছে, পত্রিকায় পাইছি। কিন্তু ব্যাংকের যে আতিয়া রহমান সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আবুল বারাকাত জনতা ব্যাংকে ছিল, 4.5 কোটি টাকার ঋণ খেলাপি করেছেন, কোনো কৈফিয়ত তো নাই। আব্দুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকটাকে ডাস্টবিনে নিয়ে গেল, কোনো কৈফিয়ত তো নাই। বরং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আওয়ামী লীগের যে গত 14 বছরের অ্যাক্টিভিটিস, তাতে আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশের জনসংখ্যা জাস্ট 17 লক্ষ, 17 কোটি নয়। 17 লক্ষ কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, এবং তাদেরকে প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ। এবং আপনি দেখেন যে জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগ, মানে কি এই 17 লক্ষ লোকের জন্য কাজ করে। বেনজিরের দুর্নীতিতে 1 দিন 2 দিনের নয়। বেনজির নিজেই বলছেন 2014 সালে যখন তিনি ছিলেন পুলিশ কমিশনার, তখন থেকে নাকি উনি কৃষি আর মৎস্য খাতে ব্যবসা শুরু করেন তার পরিবার, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা আসছে। তাই আমি প্রশ্ন করছিলাম একটা টক শোতে যে বেনজির সাহেব, যেমন আপনি অ্যাঙ্কারিং করেন, আপনি তো 50 জন অ্যাঙ্কারে চেনেন, 20 জন অ্যাঙ্কারে চেনেন, তা আপনি যখন মৎস্যের ব্যবসা করছেন, কৃষি ব্যবসা করছেন, আপনি 8-10 জন কৃষি ব্যবসায়ীর নাম বলেন যারা আপনার সময় আপনার পাশাপাশি ব্যবসা কইরা এরকম হাজার হাজার কোটি টাকা কামাইছে। তো এই সমস্ত কথা যখন বলে, তখন আমার আত্মহত্যা করা ছাড়া আমাদের মতো লোকের রাস্তা নাই। আপনি আবার আজিজ সাহেবকে জিজ্ঞেস করা হইলো, আর একটা কথা বলিনি, বেনজির সাহেবের আগে এই সরকারের আমলে তো আরো আইজিপি ছিল, তাদেরকে নিয়ে তো এত কথা হয় না। এর আগের আইজিপির ভিতর থেকে কেউ অ্যাম্বাসাডার হয়েছে, কেউ এমপি হয়েছে, উনি কি হইলেন? তারপর আমি কত বড় থাম শো করছি, চ্যালেঞ্জ করছি, আমার কোম্পানিতে আপনি জিএম, ধরে নিলাম আপনি জিএম এর বিরুদ্ধে যদি অভিযোগ আসে, আমি বিশ্বের সাথে ব্যবসা করি, বহির্বিশ্বেও ব্যবসা করি, কোনো একটা কোম্পানি যদি আমাকে নালিশ করে যে তোমার কোম্পানির জিএম ইয়াসমিন সে তো ভালো না, তার উপরে তার সাথে আমরা কথা বলতে চাই না, তাকে সরাও এখান থেকে, কথার কথা বলছি, আমি কিন্তু তাকে গুরুত্ব দিব। সে যখন র্যাবের ডিজি, তখন স্যাংশন আসলো তার উপরে, তারপর আমি তাকে আইজি বানাইলাম। তার মানে কি? আই ডোন্ট কেয়ার। ইয়েস, আমি কেয়ার করি না। আমি তো, কিন্তু আপনি ব্যবসা খাতে চিন্তা করেন, জিএম এর বিরুদ্ধে কমপ্লেন আসলে কিন্তু এমডি চিন্তা করবে কোম্পানির তার বিরুদ্ধে কমপ্লেনটা আসলো কেন। আবার আসেন আজিজের বেলায়, তার আগেও তো সেনাপ্রধান এখান থেকে চলে গেছে, বাংলাদেশ থেকে রিটায়ার্ড করছে, কারো ব্যাপারে তো এগুলো আসে নাই। ভাইদের ন্যাশনাল আইডি নিয়ে পর্যন্ত কথা আসে, এবং তাদের মতো লোকে জবাবও দেয়, কাউন্টার দেয়। এবং আজিজ সাহেব কি বলছে
যে আমি দুইটা দায়িত্বশীল পদে ছিলাম, একটা হলো বিজিবির প্রধান ছিলাম, তো সেটা ছিল তার 12 থেকে 16 না 13 থেকে 16। তো আর আরেকটা ছিল আমি ছিলাম আর্মি চিফ। এটাও তো পরিষ্কার, সবাই দুর্নীতি করে না, হাত মানে কেউ কেউ নিশ্চয় বেশিরভাগ মানুষই ভালো। তার মানে আপনি এর আগে অনেক আইজিপি আসে সেটা বললেন, শুধু বেনজিরের বিরুদ্ধে তো আসছে, আমি বলছি সেটা তো না, সেটার মানে এই না যে তারা ভালো নাই, কেউ বেতনের পয়সায় চলে নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে সীমা লঙ্ঘন করে নাই, প্রশ্ন হচ্ছে সীমাটা লঙ্ঘন করে নাই। আমি আইজিপিটা কি অসচ্ছল? নো, কিন্তু আপনি যদি বেতনের পয়সার চিন্তা করেন অ্যাবসার্ড, অসচ্ছল থাকতেই হবে। কিন্তু আপনি কোনো আইজিপি, রিটায়ার্ড আইজিপি পাবেন না যার 3000-4000 স্কোয়ার ফিটের বাসায় নিচে থাকে, সম্ভব না। আচ্ছা আসেন এবার জেনারেল আজিজ সাহেব, তিনি নিজে বলছেন আমি 2016 থেকে 18 পর্যন্ত ছিলাম আমি আর্মি চিফ, এবং এই সময় 16 থেকে 21 আর্মি চিফ, এই দুইটা টাইমে 14 নির্বাচন হয়েছে একটা এবং 18 নির্বাচন হয়েছে একটা। এবং সে বলছে, প্রশ্ন করলো যে তাইলে কি আপনি মনে করেন আপনার স্যাংশনের ব্যাপারে এই দুইটা ইলেকশন দায়ী কিনা? বললো যে হ্যাঁ হতেও পারে। প্রথম আলোতে ইন্টারভিউ দিয়েছেন সে নিজে। তাহলে তো বুঝাই যায় যে ভাইস ভার্সা, তারা সরকারকে দিয়েছে, সরকার তাকে দিয়েছে। এই দুর্নীতি একদিনের নয়, এটা কি একদিনের দুর্নীতি? আজকে বেঞ্জিন নাই, দুর্নীতিবাজ এখন বাংলাদেশে দুই রকমের বেরোছে, একটা হলো মৃত দুর্নীতিবাজ আর একটা জীবিত দুর্নীতিবাজ। মৃত দুর্নীতিবাজ কারা জানেন? বেনজির আজিজ, রিটায়ার্ড, এটা হলো মৃত দুর্নীতিবাজ। আর যারা জীবিত দুর্নীতিবাজ তারা কারা? মতিউর রহমান, জামিল হোসেন, হচ্ছে আমাকে আতিয়ার রহমান। আবুনের রাজ্জাকি শেষ করছি। আমার সাথে এখনো যুক্ত আছেন অধ্যাপক ওহিদুজ্জামান। আপনার কাছে একদম 30 সেকেন্ডের জন্য আমি একটু যাচ্ছি। আপনি শুনছিলেন অ্যাডভোকেট আবুনের রাজ্জাকির কথা, আপনার যদি কিছু পর্বে যুক্ত করার থাকে এই পর্বে। না, আমি ঠিকই আছে আপনি যেটা বলছেন যে সবাই করে না, বা এখানের সকলের যেমন উনি সেনাপ্রধান, আমি এখন পর্যন্ত সেনাপ্রধানের বিরুদ্ধে এই যে আর্থিক দুর্নীতি বা এই ধরনের হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকার এই ধরনের কিন্তু কোনো অভিযোগ আসেনি। সেনাপ্রধানেরটা আমিও মনে করি যে অনেকটাই রাজনৈতিক। আচ্ছা, এবং শেষ করতে হচ্ছে এই পর্বটি আসলে। আমেরিকাও কিন্তু কোনো আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনে নাই। আর অন্য যাদেরটা, খুবই দুঃখিত শেষ করতে হচ্ছে এই পর্বটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। যাচ্ছি অ্যাডভোকেট আবুনের রাজ্জাকি আপনার কাছে, একদম সরাসরি প্রশ্নটা করে ফেলছি কারণ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। কানেক্টিভিটি লাভ ক্ষতি, মানে ভারতের সাথে বাংলাদেশের কানেক্টিভিটি, এই প্রসঙ্গটা এই জন্যই আসছে যে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী ঘুরে আসলেন রিজিওনাল কানেক্টিভিটি, এবং আমরা দেখছি যে সম্ভবত রেল পথ ভারত ভিতর দিয়ে যাবে। এটাকে কেউ বলে কেউ বলে করিডোর, আবার কেউ বলে ট্রানজিট। তো আপনি ট্রানজিট বলেন আর করিডোর বলেন, আমি এই যুগের লোক হিসাবে আমি কানেক্টিভিটির অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কানেক্টিভিটি যে হবে, আমার বাড়ির উপর দিয়ে একটা ট্রেন যাবে, যাক, কিন্তু আমি এই পাশাপাশি যে জিনিসটা চাইবো, আমাদের সরকার একটা কথা সবসময় বলে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত্ব না। দিস ইজ এ ভেগ টার্ম, কারণ আপনার সবার সাথে বন্ধুত্ব হবে না। চায়নার সাথে আমি বন্ধুত্ব করলে ভারত মাইন্ড করবে, দিস ইজ ভেরি রিয়েলিটি। তো এখন যেমন বাংলাদেশ সবাই আওয়ামী লীগ করে, আওয়ামী বিরোধী লোক পাবেন না, কিন্তু সুস্থ ইলেকশন দিতে ভয় পায়। তার মানে বোঝে, যেটা ডিপ্লোম্যাটিক ভাষা, মানুষ ভয় পায়, ভয়ে কয় যে আমি আওয়ামী লীগ করি। একইভাবে সবার সাথে বন্ধুত্ব যখন আপনি বলেন, আপনি মিসট্রাস্ট করতে পারে আপনাকে কংক্রিট কথা বলতে হবে রিগার্ডিং ইন্ডিয়ার সাথে থাকতে হবে স্পেশাল রিলেশনশিপ, আর অন্য সারা বিশ্বের সবার সাথে থাকতে হবে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। কেন? আপনি প্রতিবেশী পাল্টাইতে পারবেন না, বন্ধু পাল্টানো যায় এই সূত্রে। এখন আসেন কানেক্টিভিটি, আমার বাড়ির ভিতরে ট্রেন যাক, ইউরোপে চলছে, আমাদের প্রধানমন্ত্রী এটাও বলছেন যে পৃথিবীর বহু দেশে বর্ডার নাই, ফাইন। তো আমি প্রধানমন্ত্রীর কাছে একই দাবি করবো, আপনি এটার কাছে উত্থাপন করেন কাঁটাতারের বেটা তুলে দিতে, অসুবিধাটা কি? যদি আপনার সাথে ফ্রেন্ডশিপ, বিশ্বাসের সম্পর্ক থাকে আপনার সাথে, আই এম নট টকিং অ্যাবাউট মাইসেলফ আর বাংলাদেশের জনগণ, আই এম টকিং অ্যাবাউট ইউ পার্সোনালি। কারণ আপনি যে চুক্তিটা করছেন কারোর সাথে আলাপ করে করেন নাই, আপনি করছেন, ফাইন, কানেক্টিভিটি তো আমার আপত্তি নেই। কিন্তু আপনি কাঁটাতারের বেটা তোলার জন্য রিকোয়েস্ট করেন, লাইক ইউরোপ। 1, 2, আমরা ভিসামুক্ত দেশ করে ফেলি দুইটা দেশের মধ্যে, সমস্যাটা কোথায়? আবার যে ট্রেনটা যাবে, আমি বাংলাদেশ থেকে আসাম যাব, আমি আমার পাসপোর্ট ধারণ করে সাথে করে ভিসা যদি লাগে ভিসা নিয়েই যাব, ওই ট্রেনটা উঠে আমি আগরতলা যাব, ওই ট্রেনটা উঠে আমি আসাম যাব, সেই সুযোগটা আমরা চাই।
দিস ইজ ভেরি সিম্পল। কারণ কানেক্টিভিটিতে যদি আমার এই সুবিধাটা না হয়, তাহলে আমি এই কানেক্টিভিটি তখন আমার কাছে মনে হবে যে একতরফা। আমি একটা প্রস্তাব দিচ্ছি যে সরকারের এটা নিয়ে আলাপ করা উচিত, যে আমার দেশের লোকগুলা এই চায়। এক, দুই, ভিসা জটিলতা অবশ্যই কমাইতে হবে, যেহেতু বাংলাদেশের সাথে একদম 10 সেকেন্ড আছে বন্ধুত্বটা সময় আছে। এত সুপার, সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের ভিসা আরো শিথিল করা উচিত। আমি এটার উপর অনেক সেমিনার করেছি কানেক্টিভিটির উপরে, ভিসার উপরে। তো আমি ভারত সরকারের কাছে শেষ চাইবো করতে হচ্ছে অ্যাডভোকেট আবু যে আমরা এই রাজ্জাকি, কানেক্টিভিটির সুবিধা একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল একই সময়।